হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই অসাধারণ একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি এবং তোমরা একটা জিনিস মাথায় রেখো, যে সিনেমাটি আমি র্যান্ডম অ্যানিমেশনে দেবো তার মানে এই সিনেমাটি শিক্ষামূলক হবে। তো র্যান্ডম অ্যানিমেশনের সিনেমা মানে স্পেশাল, এবং স্যাভেজের সিনেমাগুলো মূলত কি হবে, ওটা যে কোনো ধরনের সিনেমা হতে পারে। তবে র্যান্ডম অ্যানিমেশনের সিনেমাগুলো যেগুলো আমি শিক্ষামূলক পাই, তো র্যান্ডম অ্যানিমেশনের সিনেমাগুলো কেমন হবে, যেটা তোমাদেরকে একটা জ্ঞান দেবে আর কি, ওই ধরনের সিনেমাগুলো আমরা র্যান্ডম অ্যানিমেশনে দিই। তো সিনেমার নাম হচ্ছে টোকিও টাওয়ার, মাম মি অ্যান্ড সামটাইমস ড্যাড। তো এটা এমন একটা সিনেমা যেটা আমার লাইফের সাথে অনেকটাই মিলে গিয়েছে, এবং তোমরা ভবিষ্যতে যখন বয়স 40-45 হবে তখন তোমার লাইফের সাথে মিলে যাবে, যে মা যে কি জিনিস, ফ্যামিলি যে কি জিনিস, এটা আর কি বুঝবে আর কি। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো যাই হোক, অসাধারণ এই জাপানিজ সিনেমাটি তৈরি হয়েছিল 2007 সালে। সিনেমাটির আইএমডিবি রেটিং হচ্ছে 10-এ 7.5। তো চলো আমরা নতুন একটা গল্পে হারিয়ে যাই। তো সিনেমার শুরুতে দেখা যায় যে বাবা হাসতে হাসতে ছেলের মুখে বারবিকিউর টুকরা ঢুকিয়ে দিচ্ছে, একটা না দুইটা, আবল তাবল করে। আর তারপর ক্যামেরা তুলে ছেলেটার অদ্ভুতভাবে খাওয়ানে মজা করতে শুরু করে। তো আমরা তো নর্মালি এটা দেখে মনে করি যে বাবা ছেলের একটু অসাধারণ মুহূর্ত, কিন্তু তখনই পেছন থেকে আমরা দেখতে পাই মা করে কি, ফ্রাই প্যান হাতে সেখানে চলে আসে, এবং তারপর ওর বাবার মাথায় একটা বাড়ি মারে। এবং এইটাই ছিল হচ্ছে আমাদের এই ছোট্ট বাচ্চা, যে এই সিনেমার মেন চরিত্র মাসায়া, তার নিজের বাবা মায়ের সাথে একসাথে কাটানো শেষ মুহূর্ত। তো ওই দিনটার পরে ওর মা করে কি, মাসায়া কিনে বাড়ি ফিরে আসে। তো কি হয়েছিল অ্যাকচুয়ালি, ওর বাবাকে কেন মাথায় বাড়ি দিল? এত সুন্দর একটা দৃশ্য দেখলাম আমরা। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওর বাবা মোটামুটি অনেক বড় লোকের ছেলে। তো সে করে কি, প্রত্যেকদিন সন্ধ্যায় মদ খেয়ে বাড়ি ফিরে, এবং বাড়ি ফিরে এই ধরনের আবল তাবল কাজ করে, তারপর মদ যখন চলে যায় বউকে ধরে মারধর করে, এবং নিজের বাচ্চাকে একটা খেলার মতো আচরণ করত। আর তাই মাসার মায়ের আর কোনো উপায়ও ছিল না, কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। আর সে অসহায় হয়ে ছোট্ট মাসায়াকে নিয়ে নিজের মায়ের বাড়িতে ফিরে আসে, মানে গ্রামে। তো গ্রামের কাছে পৌঁছালে মাসায়ার মা দেখতে পায় যে মাসায়ার নানি কাঁধে করে মালপত্র টেনে বাড়ি নিয়ে যাচ্ছে, আর পালিয়ে আসা মেয়েটার দিকে তার নানি একবার রাগের চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। হয়তো নানি আগে থেকেই বুঝতে পেরেছিল যে তার মেয়ের বিবাহিত জীবনটা অতটাও সুখের নয়, কারণ তার নানিও কম বয়সে বিধবা হয়েছিল, এবং নানি একাই এই 4 সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছে। তো যাই হোক, মাসায়ের মা ছিল হচ্ছে তার সবচেয়ে ছোট মেয়ে, আর তিনি আশা করেছিলেন যে ছোট মেয়েটা অন্তত এই গ্রাম থেকে বাইরে শহরে একটা নতুন জীবন পাবে, আর এর জন্য অনেক বড়লোক ঘরে বিয়ে দিয়েছিল। কিন্তু সেই আশাটা এখন হতাশায় বদলে গিয়েছে, মানে খুবই কমন একটা ব্যাপার। এবং নানির মুখে অবশিষ্ট হাসিটাও কোথাও যেন হারিয়ে যায়। তো এরপর বাড়িতে নানি দেখে যে তার সকল মেয়েরা তাস খেলছে, আর এর জন্য রেগে তিনি তাদেরকে বকাবকি করেন, মানে 4 মেয়েই তাস খেলছে, সবারই এখানেই বিয়ে হয়েছে বাকি 3 জনের। তো সবাই তখন চুপ হয়ে যায় এবং ঠিক করে অন্য কোনো খেলা খেলবে, কিন্তু এমন খেলা শুরু করে যেখানে তারা আরো হইচই করা শুরু করে। আর তখন রাখতে থাকা নানি করে কি, মানে ওই মেয়েদের মা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে, আর ঘরটা তখন ভয়ে নীরব হয়ে যায়। কিন্তু যেই মাসের মা করে কি ঘুরে দাঁড়ায়, তখন নানি করে কি তার বহু বছর ধরে হারিয়ে যাওয়া একটা হাসি দেয়, এবং সেই হাসিতে যেটা হয়, সেখানকার যে অস্বস্তিকর নীরবতাটা ছিল সেটা ভেঙে যায়। তো যাই হোক, মাসায়ের নানুর বাড়ি ছিল হচ্ছে চুফেং নামের একটা এলাকা, যে এলাকাটা মূলত কয়লার সম্পদে ভরপুর, এবং ওইখানকার সকল মানুষ ওই কয়লা ফ্যাক্টরিতে চাকরি করে। তো ছোট মাসিয়া সেখানেই তার চিন্তামুক্ত শৈশব কাটিয়েছিল, এবং স্কুলের ছুটিতে সে কিছুদিনের জন্য বাবার কাছে যেত মাঝে মাঝে, মানে কারণ তাদের কখনো ডিভোর্স হয়নি, কিন্তু কেউ কারোর সাথে থাকে না। আর মাসায়া কিন্তু বাবার কাছ থেকে একটা জিনিস পেয়েছিল, সেটা হচ্ছে ছবি আঁকার যে গুণটা। তো ও যখন একদিন বাবার কাছে ছিল, ওর বাবা করে কি নিজের হাতে ওর জন্য একটা জাহাজের মডেল বানায়, কিন্তু রং করতে গিয়ে ওর বাবা বিরক্ত হয়ে যায়, মানে আধা রং করেই কাজ ছেড়ে দেয়। আর তখন মাসায়া বুঝতে পারে যে তার বাবা একজন অসম্পূর্ণ মানুষ, তিনি অনেক ডেডিকেশনে কাজ ধরতেন,
খুব উৎসাহ নিয়ে কাজ করতেন, কিন্তু সেটা পুরো না করেই সে বাদ দিয়ে দিতেন মাঝখানে। এবং তার ছোটবেলার সকল স্মৃতির মধ্যে মানে আমরা কিন্তু পুরো গল্পটা মাসায়ের চোখে দেখছি, মাসায়ের মুখে শুনছি, মানে ও প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওর অভিজ্ঞতা নিয়ে গল্পটা বলছে ওর জীবনের। তো যাই হোক, ছোটবেলায় ওর সকল স্মৃতির মধ্যে এইটাই একটা মাত্র মুহূর্ত ছিল যখন ও সত্যি সত্যি ও বাবাকে বাবার মতো ফিল করেছিল। আর অন্যদিকে মাসায়ের মা তার আন্টি রেস্টুরেন্টে কাজ করে, আর তার আন্টি সুন্দরী তরুণী ছিল, তো স্বাভাবিকভাবেই তার পেছনে অনেকে লেগে থাকতো, আর এই জিনিসটা মাসায়া খেয়াল করতো। তো ওই দিন মাসায়ের মা খুব ভালো করে সাজে এবং মাসায়ের কাছে অদ্ভুত লাগে, এবং মাসায়া তখন জিজ্ঞাসা করে কি করবে আম্মু, কই যাও? তো মাসায়ার মা বলে যে আমার এক বড়লোক বন্ধু ডিনারে ডেকেছে শহরে। তো মাসাও তখন কেঁদে কেঁদে জিদ করে যে সে সাথে যাবে। তো মা প্রথমে দ্বিধা করলেও শেষমেশ ওকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু বড়দের ডেটে শিশুরাই তো সবচেয়ে বড় বাধা হয়ে ওঠে। তো ওই জন্য ওই লোকটা মাসায়াকে কিছু গেম খেলার কয়েন দেয় এবং মাকে নিয়ে আলাদা চলে যায়। তো আধা ঘন্টা পরও মা ফিরে আসেন। মানে এই জিনিসগুলো বর্তমানে আমাদের দেশে হচ্ছে, কারণ আমাদের দেশে মেয়েরা ইদানিং ডিভোর্স বেশি নিচ্ছে, সিঙ্গেল মাদার হচ্ছে, যার জন্য আলাদা স্বামী খুঁজতে হচ্ছে। কিন্তু কি হয়, ফ্রি খাওয়া দাওয়া করে চলে যায় সবাই একটা ডেটিং মিটিং করে। আর তখন মাসায়া অনেক ভয় পাওয়া শুরু করে এবং মাকে খুঁজতে শুরু করে, রেস্টুরেন্টের প্রতিটা কোণা খোঁজে, কিন্তু কোথাও মাকে খুঁজে পায় না। আর তখনই ওর হঠাৎ করে মনে হয় যে আমার মা হয়তো ছেড়ে দিল, এবং টেনশনে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ও দেখতে পায় যে ওর মা একই মানুষের সামনে বসে রয়েছে। তবে মাসায় ফিরে আসার পরেও ওর মা আর সেই মানুষটা দুজনেই চুপ করেছিল। আর এরপর রাতের বেলা হঠাৎ মাসায়ের মা মাসাইকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বাবাকে ভালোবাসো, খুব ভালোবাসো? মাসায়া তখন হ্যাঁ বলে, আর তখন ওর মা বলে আমি জানি। তো তখন ছোট মাসায়া বুঝতে পারেনি যে কি বললো, যে কি জানে, কিন্তু যখন ও বড় হয় তখনও বুঝতে পেরেছিল যে এই কথার অর্থটা কি। কারণ ওই দিনের পর ওর মা সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনোই বিয়ে করবে না এবং দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেনি। আর এই সিনেমার সম্পর্কে আমি তোমাকে একটু বলি, সিনেমার প্রথম কাহিনী খুবই স্লো মনে হতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে তুমি মনে করো নিজেকে আটকে রাখতে পারবে না এবং লাইফের সবচেয়ে বড় একটা লেসন পাবে তুমি। তো যাই হোক, এভাবে কয়েক বছর কেটে যায়। মাসায়েরও মোটামুটি বড় হয়ে গিয়েছে, তার হাই স্কুলে যাওয়ার সময় হয়েছে, আর ওর যত্ন নিতে সুবিধা হবে এটা ভেবে ওর মাও শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওর সাথে। তো ওর মা যখন ওকে নিয়ে হাই স্কুলে মানে ভালো শহরে স্কুলে ভর্তি হবে তখন আসছিল, তখন গাড়ির পেছন থেকে নানি এগিয়ে দিতে আসে এবং মাসে তখন দেখে নানি আগের চেয়ে আরো বেশি ঝুঁকে গিয়েছে, মানে আরো বুড়ি হয়ে গিয়েছে এবং সবকিছু আগের মতোই ছিল। প্রথমবার যখন গ্রামে এসেছিল তখন বাকি যে সবকিছু যেমন ছিল তেমনই আছে, আর নানিকে যেমন দেখেছিল ঠিক তেমনই আছে, মাথায় তোয়ালে, গলায় তোয়ালে, কোমরে তোয়ালে, মানে যত তোয়ালে তার থাক তার ঘাম কখনো মুছা যাবে না। মানে নানি সারাটা জীবন জন্মের পর থেকে খালি চুপচাপ কষ্ট সহ্যই করে গিয়েছে এবং মেয়ে আর নাতির এই বিদায়ের সময় সে একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল। মানে এই দৃশ্যটা বর্ণনারও বাইরে। এবং আমার নানি ছিল যে 2006 সালে মারা গিয়েছে। নানিরা সেম এইরকম একটা জিনিস হয় ভাই, এরা যে এত আদরে এত ভালোবাসে নাতিদের, মায়ের চেয়েও বেশি ভালোবাসে, কলিজাটা বের করে দিতে পারতো। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই শহরে মা ছেলেকে বাধ্য হয়ে একটা সস্তা ছোট্ট ঘর ভাড়া নিতে হয়েছে। তবে মাসার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ছোটবেলা সে বাবার সঙ্গ পায়নি, শুধুমাত্র মায়ের সঙ্গে বা মায়ের উপর নির্ভর করে বড় হওয়ার কারণে ছোট্ট মাসায় মানসিকভাবে একটু দুর্বল ছিল এবং নতুন অজানা পরিবেশ তাকে সবসময় ভয় দেখাতো, মানে ইন্ট্রোভার্ট ছিল। তবে সৌভাগ্যক্রমে শহরে আসার পর সে তার বাবার কাছাকাছি চলে আসে এবং প্রতি সপ্তাহে সে তার বাবার বাড়িতে খেলতে যেত। কিন্তু ওর মনে সবসময় একটা ভুল ধারণা ছিল যে ওর বাবা এখনো সেই ছোট্ট ছেলে যে কখনো বড় হবে না, সবসময় অলস এবং ইরেসপন্সিবল। কিন্তু এখানে দেখা যায় ওর বাবা এখনো বিয়ে করেনি, বড় লোকের ছেলে, চারপাশে মেয়ের অভাব নাই ভাই, সবগুলো তরুণী আর সুন্দরী। আর বাবার এই লাইফস্টাইল দেখে মাসাও একসময় অনুভব করতো যে কোনো একটা কিছু ঠিক নেই এবং সে খেয়াল করতো বাইরে থেকে দেখতে ফ্যাশনেবল এবং উচ্চাকাঙ্ক্ষী ওর বাবার তুলনায় ওর মা ছিল সম্পূর্ণ উল্টো। তার মা কঠোর পরিশ্রম করে ওকে পড়ানোর জন্য বাড়ি ফিরেও হাতের কাজ করতো, কখনো আরো পার্ট টাইম জব করতো। আর তখনই প্রথম ছোট্ট মাসার তার মায়ের জন্য মায়া লেগেছিল, তার ইচ্ছে জেগেছিল তার মনের ভেতরে যে তার মাকে একটা ভালো জীবন দেবে। আর এরপর জুনিয়র হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়ে মাসায়া আবারও চুফেং এর পারিবারিক বাড়িতে ফিরে আসে। আর এখন কয়লার খনির কাজও সেখানে শেষ হয়ে গিয়েছে, যার কারণে এলাকা ধ্বংস হয়ে যেতে শুরু করেছে। মানে কাজ নেই কাম নেই, সবাই এখন শহরের দিকে দৌড়াচ্ছে। তো যারা বয়স্ক হয়ে গিয়েছে আর কোনো আশা নেই তারা তো এখানে বসবাস করছে, কিন্তু তরুণ আর মধ্যবয়সী যারা, তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে পোস্টার ছাপাচ্ছে যে আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করো। আর মাসাও বুঝতে পারছিল না সে যদি জীবন বদলাতে চায় তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর সেভাবেই যেটা হয়, সে শহরের বড় একটা কলেজে ভর্তি হয়, কিন্তু এবার সে মাকে সাথে নেয় না, একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবং স্টেশনে বিদায়ের সময় মাসায়ের মা মজার ছলে বলে, সকালবেলায় তোমাকে সেখানে কিন্তু জাগানোর জন্য কেউ থাকবে না, তুমি নিজে উঠতে পারবে তো? মাসায়া আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমি অবশ্যই পারবো। তারপর মা বলে তুমি কি সেখানে গিয়ে ভালো মতো পড়ালেখা করতে পারবে তো? আমি তো থাকবো না। মাসায়া বলে হ্যাঁ অবশ্যই পারবো। আর এরপর সে গাড়িতে চড়ে বসে, আর তখন মায়ের নজর এক মুহূর্তের জন্য ওর উপর থেকে সরে না। কিন্তু মাসায়ের মধ্যে এত সাহস ছিল না যে সে একবার ফিরে মাকে দেখবে এবং ধীরে ধীরে স্টেশন থেকে ট্রেন এগিয়ে যেতে থাকে। এবং এই দৃশ্যটা ঠিক সেই দৃশ্যের মতো যেদিন মাসায়ার মা তার ছেলেকে নিয়ে গিয়েছিল এবং নানি দাঁড়িয়েছিল, আজকে মাসায়ার চলে যাচ্ছে, মাসায়ার মা নানির মতো দাঁড়িয়ে রয়েছে এবং মাসায়াকে সে দূর থেকে দেখতেই থাকে। যতক্ষণ না ট্রেন চোখের আড়াল হচ্ছিল মা সেখানেই দাঁড়িয়েছিল। তো যাই হোক, ট্রেন মাঝপথে গিয়ে পৌঁছায় আর তখন মাসায়া মায়ের দেয়া ব্যাগ খোলে এবং ভেতরে তার প্রিয় স্যুপের ভাত ছিল, সাথে একটা চিঠিও ছিল যেটা
ছিল তার মায়ের চিন্তা এবং ভালোবাসা মিশিয়ে লেখা, এবং পড়াশোনার সঙ্গে সে বারবার একটা কথাই লিখেছিল, সেটা হচ্ছে বাইরে যেহেতু একা থাকবে নিজের কিন্তু খেয়াল রেখো। তো এই চিঠি পড়ে মাসে আরো গভীরভাবে মায়ের সঙ্গে জড়িয়ে পড়ে, আর তখনই সে আবারও কসম খায় সে এবার শহরে গিয়ে কঠোর পরিশ্রম করে, কলেজে গিয়ে কঠোর পড়ালেখা করে অনেক বড় হবে, মায়ের একটা সুন্দর জীবন দেবে। কিন্তু যখনই ও আসল স্বাধীনতার জীবন উপভোগ করতে শুরু করলো, তখনই ও বুঝতে পারলো বিদায়ের সময় মায়ের বলা কথাগুলো কতগুলো সত্য, যে তুমি কি সেটা পারবে। মানে দেখা যাও দেরিতে করে ঘুম থেকে ওঠে, সিগারেট খাওয়া শিখে গিয়েছে, বিয়ার খাওয়া শিখে গিয়েছে, এবং কিভাবে মেয়েদের সামনে নিজেকে স্মার্ট দেখানো হয় সেটাও শিখে গিয়েছে। শুধু পড়াশোনাটাই শিখছিল না। আর এভাবেই ধীরে ধীরে আরো খারাপের দিকে সে চলে যায়, এবং অবশেষে মূল্যবান 3 বছর হাই স্কুলের জীবন সে কোনোভাবে কাটানোর পরে ভাগ্যক্রমে তার মধ্যে থাকা চিত্রকলার অসাধারণ প্রতিভার কারণে সে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। এবং এখানে মাসায়ের যে জীবনের স্টোরি অনেকাংশে আমার সাথে মিল আছে, সত্যি কথা। মানে একজন মানুষের লাইফে তো অনেকটা পার্ট থাকে স্টোরির, তো কিছু পার্ট এখানে আমার সাথে মিলে গিয়েছে। তো যাই হোক, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে একদিন মাসায় একা তার নানির কাছে গিয়েছিল, মানে চুফেং গ্রামে। আর রাতের নানির এরকম গরিবানা খাওয়া দেখে ও কৌতূহলে জিজ্ঞাসা করে, তুমি এগুলো খাবে আজকে রাতে? তো ও তখন ভয় পাচ্ছিল যে ও যদি বড় হয়ে যায় তাহলে কি ওর মার অবস্থা এমন হবে। আর তারপরও একদিন ওর বাবার সাথে যখন যায়, তখন ও বাবাকে জিজ্ঞাসা করে, আমি কি সত্যি মাকে ছেড়ে টোকিওতে থাকতে পারবো? ওর বাবা তখন অস্বাভাবিকভাবে গম্ভীর হয়ে বলে, এই প্রশ্নের উত্তর তুমি 3 বছর ধরে খুঁজে আসছো, এখনো পাওনি, আর এখান থেকে তুমি কখনো এটা পাবেও না। তুমি টোকিও যাও, সেখানে একটা বিশাল দুনিয়া রয়েছে, সেখানে তুমি তোমার উত্তর পাবে। মানে একেবারে জাপানের মেন শহরে যেতে বলছে। তো ওই রাতে যখন ও বাড়ি ফেরেও দেখে ওর মা ওর জন্য অনেক খাবার তৈরি করে রেখেছে। আবার বাবাও যেহেতু একই শহরে রয়েছে, বাবার সঙ্গে দেখা করে ওর যেটা হয়েছে বাইরে সাহসও বেড়ে গিয়েছে, ওর বাবা ওকে দুনিয়া দেখতে বলেছে। এবং তরুণ হতে থাকা উঠতি বয়সী মাসার মনে তখন অনেক রঙিন স্বপ্ন, যে টোকিওতে গিয়ে সে অনেক নাম করবে। কিন্তু কঠিন বাস্তবতা তো মাত্র শুরু হবে, যেটা সহজ ছিল না। তো বড় শহর যেমন অনেক তরুণের স্বপ্নের শুরু, সেরকম কিন্তু অনেক স্বপ্ন ভাঙার জায়গাও এটা। তো 4 বছরের পড়াশোনায় মাসে আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। তার মা রক্ত ঘাম করে উপার্জিত টাকাটা ভেবেচিন্তে খরচ করছিল এবং ওকে পাঠাচ্ছিল, কিন্তু মাসে তার খারাপ অভ্যাসে ডুবে যাচ্ছিল। আর সে যেটা করতো, সিগারেট খায়, মদ খায়, তারপরে এমবি মানে মাগিবাজি করে, প্লাস করে কি মনে করো নিজের ভাগ্য বদলানোর জন্য, রাতারাতি ধনী হওয়ার জন্য জুয়াও খেলা শুরু করে। কিন্তু এসব করে ওর কোনো উন্নতি তো হচ্ছিলই না, বরং কি হচ্ছিল, ও আকাম করছিল, আবার বিবেকের তাড়নায় আবার মানসিক যন্ত্রণায় ভুগছিল। তো এতে কি হচ্ছিল, ওর সময় কেটে যাচ্ছিল এবং যৌবনের জোশ এবং শক্তিও হারাচ্ছিল। আর এরপর 4টা বছর নষ্ট করে ইউনিভার্সিটির, সে অপরাধ বোধে ভরা মন নিয়ে মাকে কল করে এবং বলে, আমি আমার ডিগ্রির সার্টিফিকেট আনতে পারিনি মা, আর এখন শহরে বাঁচার জন্য আমার কিছুই নেই। আর ফোনের ওপারে বসা বুড়ো মা শুধুমাত্র হতবাক হয়ে বারবার জিজ্ঞাসা করে, তুই এটা কি বলছিস? কিন্তু এখানে ও শুধুমাত্র সরি বলে, আর সব সমস্যা মায়ের ওপরেই ছেড়ে দিয়ে ফিরে যায় ওর প্রেমিকার কোলে। আর ওটা এমন একটা প্রেমিকা যে হচ্ছে খাওয়ার প্রেমিকা, ওকে খেয়ে ছেড়ে দিয়ে চলে যাবে, যেখানে পাওয়ার কিছুই নেই। আর এর কিছু সময় পরে মায়ের আবার কল আসে এবং তিনি জানান যে আমি একটা ভালো চাকরি পেয়েছি, আরো কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করব, যাতে তুই আবারও পরীক্ষা দিতে পারিস। মানে বুঝতেই পারছো, এটাই হচ্ছে মা। তো মাসায়াকে আরো 1 বছর পড়াশোনা করানোর জন্য সে টাকা পাঠাবে। তো এরপর মাসায়ার কি করতে হবে, মায়ের উপর আরো 1 বছর নির্ভরশীল থাকতে হবে, এবং শেষ পর্যন্ত যেটা করে ডিগ্রি পেয়ে যায়। কিন্তু এই ডিগ্রির তো কোনো দাম নেই, মানে এই ডিগ্রির দাম খালি ওই জানতো, কিন্তু মায়ের সকল কষ্ট তো ওই ডিগ্রির পেছনে পড়ে গিয়েছে। মা গর্বের সঙ্গে সবাইকে বলতো, ছেলে তো অনার্স পাস করেছে, কিন্তু যে সাবজেক্টে পাস করেছে আর্টসে, সেখান থেকে চাকরি পাওয়া তো অনেক কঠিন। কিন্তু মা তো আর এটা জানতো না, মা মনে করতো যে ছেলের ভবিষ্যৎ তো উজ্জ্বল। তো আমরা দেখতে পাই মাসায়া সারাদিন চাকরি খুঁজতো, নয়তো ছোটখাটো কাজ করতো, আর সোশ্যাল লাইফ বজায় রাখতে গিয়ে ওর যেটা হচ্ছিল দরকারের চেয়ে আরো বেশি খরচ করা শিখে গিয়েছে। মানে ওর লাইফ স্টাইলে সিগারেট, মদ, পার্টি করা মানে যোগ হয়ে গিয়েছে। তো এর ফলে যেটা হতে লাগলো, ওর আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণ আরো বাড়তে লাগলো, এমনকি ভাড়াও দিতে পারতো না। এবং বাড়িওয়ালা যখন দরজায় কড়া নাড়তো, ও এমন একটা ভান করতে যে ও বাড়িতে নেই। তো এইরকম দিন ও আবারও করে কি জুয়ার টেবিলের সামনে বসে, আর তখন আবারও সব হারিয়ে ফেলে। আর এরপরও মাকে আবারও নির্লজ্জের মতো ফোন দিয়ে টাকা চায় এবং অনেক মিথ্যা বলে। আর ওর মা তো এগুলো ভালো এতদিনে বোঝা শিখে গিয়েছে, তবে তারপরও মা তো মাই, আর এই কারণে আবারও টাকা পাঠিয়ে দেয় এবং একটা কথাই বারবার বলে, ভালো করে খাস আর নিজের শরীরে খেয়াল রাখিস। আর এরপরের দিনও যখন মায়ের টাকা নিয়ে আবারও জুয়ার টেবিলের সামনে বসে, তখন হঠাৎ করে ওর ভেতরটা কেঁপে ওঠে এবং ওর চোখের সামনে ও শৈশবের ওকে দেখতে পায়। যখন ও ছোট ছিল, ওর মাই একমাত্র আশা ভরসা ছিল ওর, কিন্তু আজকে বড় হয়ে মাকেও ভাঙিয়ে খাচ্ছে। আর তারপরও জুয়া খেলা বাদ দিয়ে ঠান্ডার সময় এলে টোকিওর রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। মানে ও যে গ্রামে গিয়ে একটু মায়ের কাছে যাবে, বিছানায় আরামে শুবে, সেই সাহসটাও নেই। মানে ওর ভেতরে একটা অনুশোচনায় ভুগছে, মানে ওর ভেতরে যে স্বপ্নের আগুনগুলো ছিল সেগুলো আবার জ্বলে উঠতে শুরু করেছে। তো একদিন ও কারি করে মাকে কল দেয়, কিন্তু কল ধরে হচ্ছে ওর মায়ের সহকর্মী। আর তখনও জানতে পারে ওর মায়ের বহু আগে থেকেই থাইরয়েড ক্যান্সার ছিল, আর সে এখন হসপিটালে ভর্তি। মানে ওকে পড়ালেখা করাতে গিয়ে ওর মা তার নিজের চিকিৎসা করাতে পারেনি। তো এই খবরটা বিদ্যুতের মতো ওকে ঝাঁকিয়ে তোলে। আর এরপরও যখন মায়ের সঙ্গে কথা বলে, তখন অপারেশনের পর সুস্থ থাকার মা কর্কশ কণ্ঠে বলে ওঠে, নে যতদূর পেরেছি করেছি, এবার তোর পালা। এর ফলে যেটা হয়, বছরের পর বছর মাসের মনে জমে থাকা অপরাধ বোধ এক মুহূর্তে
মুহূর্তের মধ্যে ফেটে পড়ে এবং মায়ের অসুস্থতা ওকে পুরোপুরি নাড়িয়ে দেয় এবং ও ভেতর থেকে বদলাতে শুরু করে। আর ওই দিন থেকে ও সময় নষ্ট করা বন্ধ করে দেয়। একদিকে ও ছবি আঁকতো, আরেকদিকে রেডিও জকির কাজ করতো পার্ট টাইম, এবং কয়েক মাস পরিশ্রমের পরে ও ঋণও শোধ করে এবং এরই মাঝেও একটা নতুন দয়ালু এবং বুদ্ধিমান প্রেমিকাও পেয়ে যায় যে সত্যি ওকে ভালোবাসে। এবং ও এক্সপেরিমেন্ট হিসাবে ওর প্রথম একটা উপন্যাসও প্রকাশ করে। যদিও এটার বিক্রি প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল, তবে তারপরেও মা এটাকে পরিশ্রমের পুরস্কারের মতো মনে করে তার বন্ধুদের গর্ব করে দেখাতে থাকে। এই আনন্দে মা করে কি পুরনো বক্স থেকে একটা পুরনো জিনিস বের করে, ওই সেই ছোটবেলার বড় নাকার লম্বা দাঁতওয়ালা জোকারের মতো দেখতে একটা মুখোশ, আর এটা পরে ওর মা অভিনয় করতে লাগে। আর শেষ পর্যন্ত যেটা হয়, সে ছোট্ট মাসা যে একসময় বড় স্বপ্ন দেখেছিল যে মাকে ভালো রাখবে, সে অবশেষে মাকে টোকিওতে থাকার জন্য ডাকে। তোর কথা শুনে মা খুব খুশি হয়, কিন্তু মা হঠাৎ করেই যেটা হয়, বাইরের মানুষের মতো লজ্জা পেতে শুরু করে এবং নিজের ছেলেকে বারবার জিজ্ঞেস করতে লাগে, আমি কি সত্যি আসবো? আমি আসলে তো তোর সমস্যা হবে না? আর মাসে তখন বলে, হ্যাঁ সত্যি আসবে। আর তখন ওর মা ওকে অপরিচিত মানুষের মতো একটা ধন্যবাদ দেয়, কিন্তু কিছুক্ষণ পরে আবার চিন্তিত হয়ে কল করে, বলে, আমি যদি যাই তোর কোনো সমস্যা হবে না তো? মানে চিন্তা করে, প্রত্যেকটা বাবা মাই কিন্তু সন্তানকে লালন পালন করে শেষ বয়সের জন্য, সারা জীবন পরিশ্রম করে নষ্ট করে দেয়, কিন্তু বৃদ্ধ অবস্থাও ভয় পায় যে সন্তানদের কাছে তারা কি আবার বোঝা হবে না তো? তারা কখনো আশা করে না যে সন্তান কতটা ধার্মিক হবে বা আদর্শবান মানুষ হবে, তারা শুধুমাত্র এতটুকু চায় যে শেষ বয়সে গিয়ে যেন সন্তানের উপর বোঝা না হয়ে দাঁড়ায়। এমনকি অনেক বাবা মা একাকী বুড়ো বুড়ি হওয়ারও কল্পনা করে, কিন্তু মাসায়ার মা খুব ভাগ্যবান ছিল, তার ছেলে তাকে একা ছেড়ে যায়নি। আর এখানে মাসাও খুব ভাগ্যবান ছিল, কারণ 15 বছর বয়স থেকে একা থাকা এবং প্রায় 10 বছরেরও বেশি সময় নষ্ট জীবন পার করার পরে হঠাৎ করে সে জেগে উঠেছে এবং জীবনের সেরা সময়ে সে তার মায়েরকে কাছে আনার ক্ষমতা পেয়েছে। তো যাই হোক, নিজের মাকে ভালো একটা জীবন দিতে সে একটা ভালো বাড়ি ভাড়া নেয় এবং সেই রাতে তার মা স্বপ্নের মতো মাসায়াকে জিজ্ঞাসা করে, আমি কি সত্যি এখানে সবসময় থাকতে পারবো? মাসায়া তখন বলে, তুমি এমন কথা বলো না মা, তুমি কখনো মরবে না, আমরা সবসময় একসাথে থাকবো। আর মা তখন হাসি মুখে বলে, তাহলে আমার খেয়াল রাখিস। তো যাই হোক, এরপর যখন থেকে ও মাকে শহরে নিয়ে এসেছে, তখন মাসায়ার গার্লফ্রেন্ড এবং তার বন্ধুরা আরো বেশি ওর বাড়িতে আসতে পছন্দ করা শুরু করেছে, কারণ মা যে শুধু সুস্বাদু খাবার বানাতো তাই কিন্তু নয়, মাঝে মাঝে মজার মজার ছেলেবেলার গল্পও শোনাতো, কখনো কখনো পুরোনো বক্স থেকে সেই জিনিসগুলো বের করে সবাইকে দেখাতো, আর মেজাজ ভালো থাকলে ছোট ছোট নাটক করে সবাইকে হাসাতো। আর এই সময়টা ছিল মাসায়ের জীবনের সবচেয়ে সেরা দিন। তবে ভালো দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং মায়ের সেই পুরনো অসুখ আবারও ফিরে আসে, ক্যান্সার। তাকে হসপিটালে ভর্তি করা হয় আর ডক্টর বলে এখন আর অপারেশন সম্ভব নয়, তাকে শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুদিন হয়তো বাঁচানো যাবে। তো ওই রাতে বাড়ি ফেরার পথে মাসায়ের মা টোকিও টাওয়ার দেখে এবং ওটার ঝকঝকে আলোয় সে গভীর চিন্তায় ডুবে যায়, মানে অনেক পছন্দ হয়। আর কয়েকদিনের মধ্যে হসপিটাল থেকে খারাপ খবর আসে যে মায়ের অবস্থা আরো খারাপ এবং ওষুধের মাধ্যমে আর কয়েকদিন বাঁচানো যাবে। আর সেই সকালে বড় হওয়ার পরে প্রথমবারের মতো মাসায়া তার মায়ের হাত ধরে এবং তার সঙ্গে শেষ চিকিৎসার জন্য হসপিটালে যায়। মানে 30 বছরেরও আগে যে মায়ের হাত ধরেও লম্বা পথ পাড়ি দিয়েছিল, মানে বাবার কাছ থেকে চলে এসেছিল, নতুন জীবন শুরু করেছিল, তখন মা ছিল একমাত্র ভরসা। আর সেই ছোট্ট মাসে এখন তার মায়ের ভরসা হয়ে উঠেছে। কিন্তু এবার মায়ের জীবনে আর অত সময় নেই, মানে মা ওকে যত বছর ওকে আগলে রেখেছিল সেই সময়টাও আর পাচ্ছে না। তবে তারপর সে যেটা করে, মায়ের শেষ সময়ের জন্য এমন একটা ঘর ভাড়া করে যেখান থেকে টোকিও টাওয়ার পুরোপুরি ভালো মতো দেখা যায়। কিন্তু মায়ের মনে আরেকটা ইচ্ছা লুকিয়েছিল, সেটা হচ্ছে তার বাবাকে নিয়ে আসা। তো মাসায়া জানতো ওর বাবা খুবই ইরেসপন্সিবল মানুষ। তো চিকিৎসার ঠিক আগে ওর বাবা করে হসপিটাল আসে আর এখনো সে ওরকম ইরেসপন্সিবল ছিল এবং আমরা দেখতে পাই বুড়ো বয়সে সে বাপ মা একসাথে সুপার মার্কেটে গিয়েছে এবং সেই ছোটবেলার মতো এখনো বাবা করে কি বারবার স্ন্যাক্স গুলো মায়ের কোলে দিতে থাকে, তাকে যেভাবে খাটাতে এখনো সেটাই করছে। আর মাসায়ের মা সেই স্ন্যাক্স গুলো আবারও তাকের উপর রেখে দিচ্ছে আর এর সাথে হাসছে যে আমার স্বামী এখন ওরকমই রয়েছে। আর তাছাড়া মাসায়ের বাবা ছাড়াও তার বন্ধুরাও প্রায় হসপিটালে আসতো এবং ওরাও কিন্তু মায়ের অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। আর এই সুখের মুহূর্তগুলো কিছুক্ষণের জন্য হলেও অন্ধকারকে দূর করে দিচ্ছিল, কিন্তু ক্যান্সারের ঔষধের যন্ত্রণা যারা ক্যান্সার ওষুধ খায় তারা জানতে পারে এটা কল্পনার চেয়েও ভয়ঙ্কর ছিল। মানে চিকিৎসা শুরু হওয়ার পরে ওর মা রেগুলার যন্ত্রণায় কাঁপতো, পুরো শরীরটা কাঁপতো, প্রায় অজ্ঞান হয়ে যেত। বিশেষ করে যখন মাসায় জানতে পারতো যে তার মা যতই চেষ্টা করুক আর বেশি দিন বাঁচবে না, ও আরো বেশি অসহায় এবং বিভ্রান্তিতে পড়ে যেত। তবে মাসায়ের মা এর মধ্যেও মাসাইকে আরো বেশি পরিশ্রম করতে উৎসাহ দিত। কিন্তু এখন এমন একটা অবস্থা ছিল যে ওর মা ওকে যে উৎসাহ দেবে সেই কথা বলার অবস্থা আর নেই। আর তখন ঘরে বসে মাসায়া তার শৈশবের নিজেকে আবারও দেখে এবং মায়ের কথা অনুযায়ী, মায়ের ইচ্ছা অনুযায়ী মাসায়া তার মায়ের চিকিৎসা বন্ধ করে দেয়। এবং আমার মনে আছে আমার বাবা ঠিক একই কথা বলেছিল যে আমার আর চিকিৎসা করো না, এবং এই কথা বলে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছিল 2015 সালে। মানে তাকে এরকম বলা হয়েছিল যে সে আর 1 মাস বাঁচবে যতই চিকিৎসা করো, এবং আমাদের অলরেডি
বিক্রি করে তা নগদ টাকা সব শেষ হয়ে গিয়েছিল ওই টাইমটায়, এবং আমরা এইভাবে ঠিক বাবাকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে। মানে অনেক সিচুয়েশনগুলো আমি রিলেট করতে পারছি। মানে ওর বাবা থাকতেও নেই, আর আমার বাবা ছিল কিন্তু মারা গিয়েছিল আর কি, ছোটবেলা থেকে প্যারালাইসড ছিল, আমার বয়স যখন 14 তখন থেকে। তো যাই হোক, আর আমরাও মানুষ হয়েছিলাম মায়ের হাতে। তো যাই হোক, এপ্রিল মাসে হঠাৎ করে জানালার বাইরে সাদা তুষার পড়তে শুরু করে এবং সবকিছু তার কাছে কল্পনা মনে হচ্ছিল, এবং টোকিও টাওয়ারের ঝলমলে আলো এখনো ঝকঝক করছে, কিন্তু মাসায়ের চোখ তখনই ঝাপসা হয়ে যায়, আর তার কানে একটা পরিচিত সুর বাজতে থাকে। আর এটা সেই সুর বা সেই গানটা ছিল যেটা তার বাবা মায়ের যৌবনের কথা মনে করিয়ে দিচ্ছিল। মানে তার বাবা মা যখন যৌবনে ছিল, সে যখন ছোট ছিল, তখন এই গানটা তার বাবা মা ভালো সময় শুনতো। তো মাসায়া তখন বুঝতে পারে যে তার মানে আমার বাবা মায়ের যৌবনকে আমি নিজেই ছিনিয়ে নিয়েছি। মানে আমার বাবা আমার মায়ের জীবন নষ্ট করেনি, মা বাবার জীবন নষ্ট করেনি, মূলত আমার চিন্তা আমার মায়ের যৌবন বা বাবার যৌবনকে আমি ছিনিয়ে নিয়েছি, এবং আমি হচ্ছি বা সন্তান হচ্ছে বাবা মায়ের যৌবন বা ভালো দিনের চোর। এবং এই সিরিয়াস কথাটা এর আগে আমরা আসলে কখনো রিয়েলাইজ করিনি যদি এই সিনেমাটা না দেখতাম। মানে এতক্ষণ হয়তো বুঝতে পেরেছো যে মাসায়ার মা তো মারা গিয়েছে। তো যাই হোক, শেষকৃত্য অনুষ্ঠানের আগে মাসায়া তার মায়ের কাছে অনেকক্ষণ বসতে চেয়েছিল, বাট তখনই তার বন্ধু বলে কোম্পানি থেকে জরুরি ফোন এসেছে। আর তখন মাসায়া রেগে গিয়ে তার বসকে জিজ্ঞাসা করে, যদি আজকে আপনার মা মারা যেত, তার যদি শেষকৃত্য অনুষ্ঠান হতো, আপনি কি কাজে যেতেন? তো ফলাফল না ভেবেও কলটা কেটে দেয়। কিন্তু যখনই মায়ের কাছে যায়, তখনই একটা পরিচিত আওয়াজ শুনতে পায়। মানে মাসায়ার মা যখন যুবতী ছিল, সেই রূপটা এসে বলে, আমি সবসময় খুশি হই কখন জানিস, যখন তোকে পরিশ্রম করতে দেখি, আর আজকে শেষবারের মতো এটা আমাকে করতে দেখতে দে। তো মায়ের এই কথাটা শুনে ও আবার করে কি লেখায় মন দেয়। আর সারা জীবন কঠোর পরিশ্রমের পরে মা এবার অবশেষে বিশ্রাম নিতে চলেছে। আর মা সারা জীবনে যে কষ্টটা করেছে, কঠোর পরিশ্রম করেছে, মাসায়ের এখন সেটা শুরুও হয়নি, মাত্র শুরু হবে। মানে মাসায়ের জীবনে একটা বাচ্চা আসেনি যার জন্য ওর সারা জীবন কষ্ট করতে হবে, যে ওর যৌবন চুরি করবে। তো যাই হোক, ওর মা যতক্ষণ জীবিত ছিল, সে সবসময় ভাবতো যে জীবন অনেক দীর্ঘ, অবিরাম যাত্রা। কিন্তু মা যখন সত্যিই চলে গেল, তখন ও বুঝতে পারলো যে কোনো জিনিস অপেক্ষা করে না, আর তাই মাও অপেক্ষা করতে পারেনি। আর বাবা মার ভালোবাসা সবসময় নীরব আর গভীরই হয়, এবং তারা জীবনভর খালি সন্তানের প্রতি প্রতিশ্রুতি পালন করে। তারা হয়তো মুখে কখনো ভালোবাসার কথা বলে না, প্রতিশ্রুতির কথা বলে না, কিন্তু তারা সারাটা জীবন স্যাক্রিফাইস করে যায় শুধুমাত্র সন্তানের জন্য। তো যাই হোক, মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের পরে মাসায়া তার প্রেমিকা করে কি মায়ের স্মৃতি নিয়ে টোকিও টাওয়ারে যায়। আর এটা ছিল তাদের অপরাধ বোধ এবং অনুশোচনার ক্ষতপূরণের একটা চেষ্টা মাত্র। এবং এই জীবনের পথটা ছিল অনেক বেশি অদ্ভুত। কখনো আমরা স্বপ্নের পেছনে দৌড়াই, কখনো স্বপ্নই হারিয়ে ফেলি, কিন্তু এই যাত্রায় এমন কিছু সম্পর্ক থাকে যেটা জীবনের আসল ভিত্তি। তো বাবা মার ভালোবাসা হচ্ছে এমন একটা সঙ্গ বা এমন একটা শক্তি যেটা আমাদের চুপচাপ সঙ্গ দেয়, আমাদের দুর্বলতায় হাত ধরে, ভুলগুলো বারবার ক্ষমা করে। আর মাসায়ের গল্প আমাদের শেখায় যে জীবনের দৌড়ঝাঁপে আমরা প্রায়ই তাদের কথা ভুলে যাই যারা সবকিছু অলরেডি আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে। আমরা ভাবি এখন না, পরে করব তার জন্য, কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, এবং যখন তোমার সময় আসে তখন তারা নাই দুনিয়াতে। তবে প্রতিষ্ঠিত হয়ে তাদের জন্য কিছু করতে না পারলেও সন্তানরা যদি একটু বাবা মার দিকে মনোযোগ দেয়, একটু ভালোবাসা দেয়, সেটা কিন্তু তাদের জন্য অনেক মূল্যবান একটা উপহার। এবং তাদের যত্ন নেওয়ার গুরুত্ব আমরা তখনই বুঝি যখন আমাদের জীবন কোনো কঠিন মোড়ে দাঁড় করিয়ে দেয়, বা যতক্ষণ না আমরা তাদেরকে না হারাই। তো এই গল্প থেকে আমরা শিখি আমাদের জীবনে যা আছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং ফ্যামিলির সাথে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু কাটিয়ে একটা বিশেষ মুহূর্ত তৈরি করা উচিত। একটা ফোন কল, একটা ছোট্ট উপহার বা একটু ভালো কথা বলে বাবা মা খুশি হয়। কারণ তুমি কবে প্রতিষ্ঠিত হবে, কবে তাকে ভালো বাড়িতে রাখবে, ফ্ল্যাটে রাখবে, সে পর্যন্ত তারা নাও থাকতে পারে। কারণ জীবনই হচ্ছে একটা অনিশ্চিত যাত্রা, যে কোনো সময় যে কেউ চলে যাবে, যে কোনো সময় নৌকাই ডুবে যেতে পারে। তো এই অনিশ্চিত যাত্রার মধ্যে এক পাশে বসে হাত ধরে ভালোবাসা ভাগাভাগি করা, এটাই সবচেয়ে বড় পাওয়া লাইফের, যাতে পরে তোমাকে আফসোস না করতে হয়, লাইফে প্রতিষ্ঠিত হয়েও আফসোস না করতে হয়। তো এই জন্য বর্তমানে যে সিচুয়েশনে রয়েছে, এখন থেকে আশেপাশের মানুষদেরকে গুরুত্ব করে তাদের সাথে ভালোবাসা ভাগাভাগি করা উচিত। তো যাই হোক, আমার লাইফের অন্যতম সেরা একটা সিনেমা দেখলাম, এবং আমারও লাইফের মানসিক কিছু পরিবর্তন চলে এসেছে। সিরিয়াসলি আমি ওই ব্যাপারটা আমার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তো সিনেমাটি ভালো লাগলে তোমরা একটা কাজ করো, অন্তত কমেন্ট করো। কমেন্ট করলে বা লাইক করলে হয় কি, ওই ভিডিওটা এনগেজড পায় এবং ওই ভিডিওটা অনেক বেশি ভিউ পায়। তো যেহেতু অনেক পুরনো একটা চ্যানেল, অনেক ইমোশনাল একটা চ্যানেল তোমাদের, হয়তো আমি অ্যানিমেতে নেই, কিন্তু তারপরেও এখনো তো অনেক ভালো ভালো উপহার আসছে। তো সেই হিসেবে তোমরা যদি চাও র্যান্ডম গ্রুপ টিকে থাকুক এবং তোমাদের আলাইন ভাই ভাবেই তোমাদেরকে এন্টারটেইন করতে থাকুক বছরের পর বছর। যেমন যখন আমি শুরু করেছিলাম, তাদের বয়স যখন 18 বছর ছিল, ওরাও কিন্তু এখন 26-27 বছর বয়স, ওরাও এখন বাবা হয়ে গিয়েছে। তো আমি তোমাদের সাথে আরো 10 বছর থাকতে চাই। সেটা অর্থনৈতিক কারণে না হোক, ধরো আমার লাইফে সবই হয়ে গিয়েছে, তারপরেও এই যে একটা তোমাদের সাথে আমার সম্পর্ক 8-10 বছরের, সেটা টিকে থাক। অন্তত আমার একটা জায়গা থাক, কোন এক সময় আমি আর পোলাবানের কাছ থেকে কষ্ট পাবো, মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সিনেমা না বললাম, অন্তত এসে গল্প তো করতে পারবো বুড়ো চেহারাটা নিয়ে। কারণ আমি যখন কাজ শুরু করেছি তখন আমি চ্যাংরা ছিলাম, এখন ভাই আমি বাচ্চার বাপ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, লাইফের কত কিছু চেঞ্জ আসছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।